চলো এখান থেকে পড়বো আজকে আমরা। বলছে স্কুলের বাইরে শিক্ষার্থীদের কাজকর্ম নিয়ে শিক্ষকের ভাবনার কি কোনো প্রয়োজন আছে? আগে তোমাদের কাছে আনসারটা শুনি, বলো নিজের মতো করে যে যেমন পারো বলো। ধরো তোমাকে এই প্রশ্নটাই করেছে যে স্কুলের বাইরে শিক্ষার্থীদের কাজকর্ম নিয়ে একজন শিক্ষকের কি ভাবা উচিত। বুঝতে পেরেছো? কারণ তুমি তো স্কুল স্কুল টাইমেই তো বাচ্চাদেরকে পড়াচ্ছ। স্কুল টাইমের বাইরে ছাত্র ছাত্রীরা কি করলো না করলো সেটা কি দেখা তোমার দায়িত্ব? বা তোমার ভাবনা কি বলতে চাইছে বলো, নিজের মতো করে কে যে যে যেমন পারবে বলো, আগে শুনি। স্কুলের বাইরে শিক্ষার্থীদের কাজকর্ম নিয়ে শিক্ষকের ভাবনার কোনো প্রয়োজন আছে কি, এই বিষয়ে জানতে চাইছে। তোমরা কি আনসার করবে হ্যাঁ স্যার, স্যার, স্কুলের বলো? স্কুলের বাইরে। একজন হ্যাঁ একজন স্যার, করে, একজন একজনকে সবাই বলবে, নিজের মত সবাই প্রকাশ করবে, একজন একজনকে বলো। বলছি স্যার, স্কুলের বাইরে শিক্ষার্থী কাজকর্ম নিয়ে শিক্ষকের ভাববার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ স্কুলের বাইরের পরিবেশ থেকে ছাত্রছাত্রীরা অনেক কিছু খারাপ ভালো মন্দ এগুলো শিখতে পারে। যেমন কোনো খারাপ নেশাগ্রস্ত দ্রব্য বা খারাপ মানুষের সঙ্গদোষ অনেক খারাপ হতে পারে। সেটা একজন শিক্ষক হিসাবে তাকে ছাত্রকে বোঝানো উচিত যে কোনটা খারাপ কোনটা ভালো। তো এইভাবে অবশ্যই। শিক্ষক শিক্ষক মানে যদি শিক্ষকের কাছেই ছাত্র শিখতে পারে কোনটা নৈতিকতা। ছাত্র তো সবকিছু শিখে আসে না, তাই স্কুলে শেখে। তো ছাত্র শিক্ষক হিসেবে ছাত্রের সবকিছু ভালো মন্দ জানা দরকার। ঠিক বলেছো একদম। বাকিরা নিজেদের মত প্রকাশ করো। তোমাকে যদি ইন্টারভিউ এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে স্কুলের বাইরে শিক্ষার্থীর কাজকর্ম নিয়ে শিক্ষকের ভাবনার কি কোনো প্রয়োজন আছে, তোমরা কিভাবে আনসারটা করবে প্রত্যেকে বলো। হ্যাঁ স্যার, বলবো। হ্যাঁ বলো, অবশ্যই বলো। হ্যাঁ, শিক্ষকের ছাত্রছাত্রীদের বাইরের পরিবেশ নিয়ে ভাববার কারণ আছে। কারণ বাইরের পরিবেশ থেকে শিক্ষার্থীরা যেমন ভালো কিছু শেখে, তেমনি খারাপ অনেক কিছু শেখে। যেমন মাদকদ্রব্যে অনেকে আসক্ত হয়ে পড়ে, বা অনেক কিছু কুরুচিকর জিনিস ওরা শিখে নেয়। তো এইসব দিক থেকে যাতে ওরা না শেখে, তার জন্য শিক্ষক হিসেবে আমাদের কর্তব্য যে ওদেরকে সেই সব দিক থেকে সুরক্ষিত রাখা। খুবই সুন্দর। বাকিরা বলো। বাকিরা চেষ্টা করো প্রত্যেকে। চেষ্টা না করলে কিন্তু হবে না, জানো তো তোমরা সবাই, কিন্তু বলার অভ্যাসটা করতে হবে। বলো। মেঘনা বলো, মেঘনা। মেঘনা বলো, নিজের মতো করে বলো। তোমাকে যদি এই প্রশ্নটা জিজ্ঞেস করে তুমি কিভাবে আনসার করবে। আর কেউ বলবে না তো? ঠিক আছে চলো দেখো। স্যার বলছি, হ্যাঁ বলো। স্কুলের বাইরে শিক্ষার্থীর কাজকর্ম নিয়ে শিক্ষকের ভাবনার প্রয়োজন আছে। কারণ স্কুলের বাইরের পরিবেশ থেকে ছাত্রছাত্রীরা অনেক ভালো শিক্ষার যেমন দিক আছে, সেরকম খারাপও আছে। মানে ভালোগুলো হচ্ছে যে হাতের কাজের মাধ্যমে কিছু শেখা যায় অনেক কিছু। আর খারাপটা হচ্ছে যে তারা অনেক কিছুর মধ্যে, মানে ওই মদ্যপান বা সিগারেট এসব খাওয়ার মধ্যে তারা আসক্তি হয়ে পড়ে। সেই সব দিকগুলো যাতে আহ ছাত্র ছাত্রীদেরকে বোঝাতে হবে, সেইগুলো যাতে মানে না যায়, সেই দিকটা দেখার জন্য বা তাদেরকে বোঝানোর জন্য। একদম ঠিক, খুবই সুন্দর। বাকিরা আর কেউ চেষ্টা করবে? দেখো তোমরা কিন্তু সবকিছু জানো, নিজেরা যদি চেষ্টা না করো তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না। দেখো চলো, এবার আমি কিন্তু বলে দিই আনসারটা। সবার কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো আনসারে বলছে কি হ্যাঁ আছে। কারণ স্কুলের বাইরের পরিবেশ থেকে ছাত্র ছাত্রীদের অনেক ভালো দিক শেখার যেমন সুযোগ আছে, ঠিক তেমনি খারাপ দিকটাও শেখার সুযোগ আছে। ছাত্রছাত্রীরা যাতে সমাজের অপ্রীতিকর কিছু না শেখে বা কোনো কিছু মাদক দ্রব্যের ওপরে আসক্তি না হয়ে পড়ে, সেই সমস্ত দিকগুলো একজন আদর্শ শিক্ষক হিসাবে অবশ্যই নজর রাখা উচিত। একদম দু এক লাইনে খুবই সুন্দরভাবে কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, প্রত্যেকে যেগুলো বলেছো একদম প্রত্যেকে সঠিক হয়েছে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেন দেখে নাও।
পরের কোশ্চেন বলছে, দেখো বর্তমানে কিশোর কিশোরীরা মোবাইল গেমস খেলায় আসক্ত হয়ে পড়ছে। আপনি জানতে পারলেন আপনার এক শিক্ষার্থী সেও মোবাইল গেমস খেলায় আসক্ত হয়ে পড়েছে, তাহলে আপনি কি ভূমিকা পালন করবে? এক্ষেত্রে তোমাদের মতামত জানাও, বলো কে বলবে। বর্তমানে মোবাইল গেমস সম্পর্কে তোমার মতামত, বা কোনো শিক্ষার্থী যদি মোবাইল গেমসের প্রতি আসক্তি হয়ে যায় তাহলে তোমার এখানে কি ভূমিকা রয়েছে, কি বলবে বলো। স্যার, বর্তমানে কিশোর কিশোরীরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়লে সেখানে আমি তার প্রথমেই আমি কেন ছেলেটাকে বা ছাত্রছাত্রীকে বোঝাবো যে মোবাইলে বেশি সময় দেওয়া উচিত নয়, পড়াশোনায় সময় দেওয়া উচিত। তারপরে আমি মোবাইল থেকে যতটা দূরে সরে রাখা যায় আমি সেই রকম অ্যাক্টিভিটির কাজ দেব, বাড়ির কাজ দেব। তারপরে মোবাইল থেকে দূরে রাখার জন্য আমি বিভিন্ন ধরনের, যেমন খেলার মাঠে নিয়ে যেতে পারি বা অন্যরকম হাতের কাজ দিতে পারি, যেগুলো সে ওই কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারে। একদম তাছাড়া গার্জেন মানে বাড়ির গার্জেনদের বলতে পারি যে মোবাইল যাতে না সে বেশি দেখে, আপনারা খেয়াল রাখবেন, এরকম বলতে পারি স্যার। গুড। বাকিরা, বাকিরা প্রত্যেকে আনসার করো। স্যার আমি বলবো, অবশ্যই মেঘনা বলো। মোবাইলটা একদিকে যেমন ভালো দিক আছে, মোবাইলের আরেক দিকে খারাপ দিকে। সবার আগে একটা ছাত্রকে এটা বোঝানো দরকার যে মোবাইলের যে যতটা পরিমাণ ইউজ করছে তার থেকে কম ইউজ করার জন্য। আর এক ভালো দিকটা যেহেতু সে পাবে, আর খারাপ দিকটাও তাকে সচেতন করা দরকার। আর সর্বপ্রথম হলো তাকে মোবাইল ছাড়া এমনি খাতা পেনের যে অ্যাক্টিভিটি ওই কাজ দেওয়া, আর গার্জিয়ানদের একটু সচেতন করা। আচ্ছা, আর বাকিরা? স্যার বলবো? বলো। স্যার, আজকালকার দিনে মোবাইলটা এমন একটা জিনিস হয়ে গেছে যেটা বড় থেকে ছোট সবারই এখন আম, আহ, বলো, চেষ্টা করো। হ্যালো। শুনতে পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছি, বলো। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, স্যার, বর্তমান দিনে মোবাইলটা এমন একটা জিনিস যেটা মানে বড় থেকে ছোট সবারই এখন মানে যেমন দরকারের একটা জিনিস, তেমনি যেমন দরকারের জিনিস অনেক কিছু শিখছে, তেমন তার থেকে অনেক খারাপ জিনিসও বাচ্চারা শিখছে। তাদের মধ্যে একটা হলো এই গেমে আসক্ত হয়ে পড়ছে। এই গেমে আসক্ত হয়ে পড়লে বাচ্চাদের পড়াশোনাতে অনেকটাই ডিস্টার্ব হচ্ছে। তাই যাতে বাচ্চারা এই মোবাইল থেকে কিছুটা দূরে থাকে, তার জন্য বাচ্চাদেরকে একটু যাতে খেলার মাঠে নিয়ে যাওয়া যায়, বা গার্জেনদের এখন একটা বড় সমস্যা যেটা মানে মা বাবা দুজনেই যেহেতু কর্মরত, তো বাচ্চাদেরকে সময় দিতে পারে না, তার জন্য বাচ্চারা মোবাইলে একটু বেশি আসক্ত হয়ে পড়ছে। তার জন্য বাবা মারা যদি তাদের কর্মের স্থান থেকে ফিরে এসে তাদের বাচ্চাদের সঙ্গে যদি একটু খেলাধুলো করে বা একটু আঁকতে বসে, তাহলে কি হবে, তাহলে মোবাইলের থেকে একটু তাদের আসক্তিটা একটু কমবে। হুম, খুব সুন্দর। বাকি? স্যার বলবো? অবশ্যই বলো। হ্যাঁ স্যার, বলো। নারায়ণ স্যার বলছি। স্যার, বাচ্চাদেরকে সময় দিতে হবে। মা বাবাকে বিশেষ এটা হচ্ছে যে মা বাবাকে সময় দিতে হবে, তাদের সাথে খেলতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, বোঝাতে হবে যে মোবাইল সবসময় দেখলে তাদের চোখের প্রবলেম হতে পারে, তারপরে তাদের পড়াশোনায় ডিস্টার্ব হতে পারে, এমনকি সেটা একটা নেশার পর্যায়ে যেতে পারে। এগুলো বোঝাতে হবে, তাদের সাথে পাজেল টাইপের কিছু খেলতে হবে বা সময় দিতে হবে, এটাই স্যার গুরুত্বপূর্ণ বেশি। দেখো, একটা কথা সর্বোপরি বলি, বাচ্চাদেরকে তুমি যতই বোঝাও যে মোবাইল দেখলে চোখের ক্ষতি হবে, এগুলো বুঝবে না ওরা। আচ্ছা জিনিসটা আচ্ছা। বোঝো, কারণ একটা ছোট্ট বাচ্চা, ধরো একটা 4 বছরের বাচ্চা, তুমি যদি ওকে গিয়ে বোঝাও যে মোবাইল দেখলে চোখের ক্ষতি হবে, মোবাইল দেখলে মাথা যন্ত্রণা করবে, সে কি বুঝবে জিনিসটা? তুমি যদি ওকে জ্ঞান দাও বা অ্যাডভাইস দাও, সে কি ওগুলো নেবে? নেবে না। স্যার আমার বাচ্চাটাকে দেখেছি, ওই জন্য বললাম হ্যাঁ, ওইটা। তো এই মুহূর্তে তোমাকে কি করতে হবে, দেখো বাচ্চারা কি করে হ্যাঁ। মোবাইলে। মোবাইলে বেশিরভাগ তারা গেম খেলে, যেমন লুডো হতে পারে, যেমন দেখো আবার আমরা কি করি যে লুডুর ছক্কা হতে পারে, যেমন আবার সেই সাপের যে গেমটা খেলে, কি নাম ওটা বলো তো? স্যার, সাপ লুডো। সাপ লুডো। সাপ লুডো যে গেমগুলো আছে ওইগুলো খেলে। ওগুলো মোবাইলে না খেলে, মানে খেলে যদি বাচ্চাদেরকে মানে তোমার যে এমনি
কাগজ বোর্ডে যেগুলো পাওয়া যায় সেগুলোর মাধ্যমে হ্যাঁ যদি স্যার, খেলা হ্যাঁ স্যার, যায় তাহলে কিন্তু ওরা মোবাইলের প্রতি আসক্ত হবে না, হ্যাঁ স্যার, তাই তো? ওইটাই আমি আমি হ্যাঁ, খেলি স্যার আমার ছেলের হ্যাঁ, সাথে, ওটাই আর আমি করতে ওটাই হবে। বলি, ওটা আর বলার পরও আর খেলে একটা না, একটু দ্বিতীয়ত কম খেলে। বাচ্চারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়, তার মেন কারণ হচ্ছে তারা খেলার সঙ্গী পায় না। খেলার সঙ্গী হতে পারে তার বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, বা তার বাবা মা। বিশেষ করে বাচ্চাদেরকে বেশি বেশি করে সময় দিতে হবে, তাহলে তাদের মোবাইলের প্রতি আসক্ত হবে না। মেনলি বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হওয়ার মেন কারণ হচ্ছে বাবা মা এবং তার বন্ধু বান্ধবীর অভাব। সে একাকিত্ব অনুভব করলে তবেই সে মোবাইলের প্রতি যায়। আর যে সমস্ত আধুনিক গেমস গুলো রয়েছে সেগুলো থেকে বিরত রাখার জন্য তাদেরকে বাস্তব বিভিন্ন গেমের মুখোমুখি করে তুলতে হবে। যেমন হচ্ছে বলতে পারো মানে বোর্ডের মাধ্যমে বিভিন্ন লুডো ছক্কা খেলা, ঠিক আছে? এছাড়াও বাচ্চারা দেখবে তোমার বিভিন্ন যে ফাইটিং গেমগুলো খেলে মোবাইলে, সেই ফাইটিং গেমগুলো বাচ্চাদেরকে নিয়ে খেলা যেতে পারে। একটা বাচ্চাকে ধরো কোনো একটা কার কিনে দিলে তুমি, খেলার কার বা খেলার বন্দুক কিনে দিলে, সেগুলো নিয়ে বাড়িতে খেলাধুলা করছে, তাহলে তো সে আর মোবাইলে যাবে না। তুমি বাচ্চাদেরকে যদি বোঝাও তাহলে স্যার কিন্তু তার বাচ্চারা জন্য কখনোই বুঝবে না জিনিসটা। স্যার তার জন্য তো গার্জিয়ানদের সচেতন করা অবশ্যই দরকার, তাই না, গার্জেনকে অ্যাজ এ অবশ্যই টিচার? সচেতন করতে হবে। হ্যাঁ, অবশ্যই ঠিক বলেছো, গার্জেনকে অবশ্যই সচেতন করতে হবে। গার্জেন সচেতন কিন্তু একান্ত প্রয়োজন, কারণ গার্জেন সচেতন না হলে বুঝবে না তো। ওই যে খেলনাগুলো কে কিনে দিবে? তুমি তো নিশ্চয়ই কিনে দেবে না, গার্জেনকে কিনে দিতে হবে। এবং স্কুলে কি একজন টিচারের থেকে একজন বাবা মায়ের কাছে সন্তান বেশিক্ষণ থাকছে, তাহলে সব থেকে আগে জরুরি যে যতটা সম্ভব বাচ্চাকে, মানে একজন টিচার হিসাবে তাকে বোঝানো। তারপর এন্ড অফ দা ডে একজন বাবা মা ছাড়া কেউ তো একটা বাচ্চাকে বেশি সময় দিতে পারে না। তাহলে সব থেকে সচেতন হওয়া দরকার একজন গার্জেন বা বাবা মাকে, তাই না? হ্যাঁ, অবশ্যই বাবা মাকে তো অবশ্যই স্যার, বোঝাতে হবে এই ব্যাপারে। আবার তাছাড়া এখন বাবা মা তো সারাক্ষণ মোবাইল ওদের সামনেই দেখছে, হ্যাঁ, মানে এটাও ব্যস্ত, ঠিক বলেছো ছেলেদের তুমি, সময় দেয় না একদম ঠিক। সারাক্ষণ। বাবা মাকে এটাও বলতে হবে যে বাচ্চাদের সামনে মোবাইল ইউজ করা যাবে না। যেমন আমার একটা ছোট্ট ভাগ্নে আছে, আমি যদি ওকে পড়তে বলি, আমার কি বলে জানো? ও, তুমি সবসময় মোবাইল টিপবে, মোবাইল দেখবে, আর আমাকে পড়তে বসতে হ্যাঁ বলবে? স্যার, হ্যাঁ স্যার, আমার ছেলেও বলে। প্রাইমারি ইন্টারভিউ 2022 এবং 23, যেটা তোমাদের 24 সাল থেকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? তাই এখানে 24 লেখা আছে। তো প্রাইমারি ইন্টারভিউ 2022 থেকে 24, এই সেশনে যারা তোমরা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে দেখতে পাচ্ছ, এখানে দেখো অন স্ক্রিন যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করো। তাহলে কিন্তু তোমরা ঘরে বসেই তোমরা সমস্ত ইন্টারভিউর ক্লাসগুলো করতে পারবে, ডেমো ক্লাস করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, সমস্ত কিছু থাকবে। তো আমাদের কোর্সে তোমরা কি কি ফেসিলিটি পাবে, এখানে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ, ডেমো ক্লাস পাচ্ছ, কমপ্লিট একটা ইন্টারভিউর জন্য গাইড বুক পেয়ে যাচ্ছ। এছাড়াও 2017 ছেলে মেয়েদের কী কী ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞেস করেছিল তাদের অভিজ্ঞতা। তো টোটাল আমাদের সব কিছু মিলিয়ে কোর্স ফি পড়ছে টোটাল হচ্ছে 500 টাকা। খুবই কম তোমাদের জন্য রাখা হয়েছে, যেটা কিন্তু আমি আরও বেশি রেখেছিলাম। তোমাদের অনুরোধে কিন্তু আবার কোর্স ফিটা আমি কমিয়ে দিয়েছি, একদম সর্বনিম্ন 500 টাকা। তো যারা কিন্তু জয়েন হতে চাইছো ইন্টারভিউ ব্যাচের জন্য, তারা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। ওকে? এই এক্ষুনি ফোন নিলে বললে তুমি হ্যাঁ স্যার সারাক্ষণ বলে। ফোন, আর আমার ফোনটা দেবে না, আমি নিলে তখন প্রবলেম। হ্যাঁ, ঠিক বলেছো। তুমি দেখলে কোনো সমস্যা নেই, আমি দেখলে সমস্যা, বুঝতে পেরেছো? তাই বাচ্চাদের সামনে কখনো মোবাইলটা স্যার ইউজ করবে না। হ্যাঁ। স্যার আপনি কোয়েশ্চেনটা করলেন, উত্তর দিচ্ছে আমার ছেলে, বলছে আমি ইন্টারভিউ হলে আমি 0 দিতাম, তোমাকে মার্কস, আমাদেরকে গেম খেলতে বারণ করবে? কি বলবেন তাহলে? ঠিক ঠিক, বুঝতে পেরেছো? চলো দেখো এখানে কি বলা হয়েছে। দেখো, প্রথমে ছাত্রটিকে অতিরিক্ত গেমস খেলার শারীরিক ও মানসিক ক্ষতিকারক প্রভাব সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। কয়েকদিন পর্যবেক্ষণ রাখার পরও যদি দেখি ছাত্রটি গেমস খেলার আসক্তি থেকে বেরিয়ে না আসতে পারছে না, তাহলে তাকে কাউন্সিলিং করার ব্যবস্থা করবো। এখানে যে আনসারটা লেখা আছে অতটা যুক্তিযুক্তপূর্ণ নয়, আমার হ্যাঁ পছন্দ স্যার, হলো না আমিও আনসারটা। ওইটা আগেরটা বলেছিলাম, কিন্তু আপনি বারণ একদম করলেন ভালো তার হয়নি এটা আনসারটা, নিয়ে। যেটা লেখা আছে একদম আমার নিজেরই পছন্দ না, ঠিক আছে? এই আনসারটা যেটা এতক্ষণ তোমরা বললে ওটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে। যে প্রথমত বাচ্চাটিকে গেমস থেকে, মানে মোবাইল আসক্তি দূর করার জন্য বাচ্চাটিকে সঙ্গে আমাকে একজন টিচার হিসেবে তাকে সময় দিতে হবে, বিভিন্ন খেলার সঙ্গে তাকে যুক্ত করতে হবে, বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করতে হবে, যাতে স্কুল টাইম তো মোবাইল সে পাচ্ছে না,
স্কুল টাইমে তো মোবাইল পাচ্ছে না, মোবাইলটা ইউজ করছে বাড়িতে। তাহলে স্কুলে যে সমস্ত আনন্দপূর্ণ আমি খেলাগুলো তাকে শেখাবো, গেমসগুলো শেখাবো, তাহলে সে নিশ্চয়ই বাড়ি গিয়ে সেইগুলোই করবে। কারণ আমরা প্রত্যেকে জানি বাচ্চারা কিন্তু একজন শিক্ষককে অনুকরণ সব থেকে বেশি করে, তাই তো? তাহলে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যাতে মোবাইলের প্রতি তার ভালোবাসাটা আস্তে আস্তে কেটে যায়। এখানে তাকে বুঝিয়ে কিন্তু কোনো লাভ হবে না, কারণ ছোট ছোট বাচ্চাদেরকে তুমি যতই বোঝাও ওরা কিন্তু বুঝতে চাইবে না। আমি টিচার হয়ে মানে এটাই বলতে পারবো, তার মা বাবার সাথে কথা বলতে হবে যে হ্যাঁ, তুমি তার দেখুন বাবা মায়ের সঙ্গে হ্যাঁ, কথা বলবে, ঠিক। তুমি তার হ্যাঁ, বাবা মায়ের সঙ্গে কথা বলবে। যে আপনারা ওর সামনে মোবাইল দেখবেন না, হ্যাঁ, ওদেরকে টাইম দিন, মাঠে নিয়ে যান বা নিজেরাও একটু টাইম দিন, ওদের সাথে খেলা মানে সময় দিয়ে আর কি খেলুন, লুডো বা দাবা এসব খেলে তাদের সাথে একটু দিন সময় কাটান, তাহলে ও ঠিক হয়ে যাবে এই ব্যাপারটা। একদম। আর এটাও কিন্তু একটা গুড পয়েন্ট যে বাচ্চাদের সামনে যতটা পারা যাবে বা যতটা সম্ভব মোবাইল ইউজ না করা। ঠিক আছে, এটা এটা কিন্তু খুব ভালো পয়েন্ট এটা কিন্তু। কারণ বাচ্চারা কিন্তু দেখে দেখি শেখে, বাবা মা যেটা করে বাচ্চারা কিন্তু সেটাই করে। হ্যাঁ স্যার, আর বাচ্চাটাকে তো বলাই যাবে না, ওর সামনে এই ব্যাপারটা বলাই যাবে না, কারণ ও মা বাবাকেই বলতে হবে, তাই না স্যার? হ্যাঁ, অবশ্যই। আমি হ্যাঁ। তো কি বললাম, বাচ্চা, তুমি যদি তোমার বাচ্চাকে এখন বোঝাও যে মোবাইল ইউজ করলে চোখে ক্ষতি হবে, সে কি হুম। শুনবে বলো? হ্যাঁ, হ্যাঁ। কখনোই শুনবে না কিন্তু। হুম। ঠিক। দেখো নেক্সট কোশ্চেন, এটা আনসার করো। আপনার পড়ানোর বিষয়বস্তু ছাত্রছাত্রীরা কতটুকু গ্রহণ করতে পারলো তা আপনি কিভাবে বুঝবেন? বলো, একজন একজনকে বলো। আপনার পড়ানোর বিষয়বস্তু ছাত্রছাত্রীরা কতটুকু গ্রহণ করতে পারলো তা আপনি কিভাবে বুঝবেন? স্যার, আমি কোনো একটা বিষয় পড়ানোর পর যখন আমি সেই বিষয়ে ওই ছাত্রছাত্রীদেরকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, সেই প্রশ্নের উত্তর যদি ওরা যথাযথ দেয় বা ওরা যদি আমাকে আরো অন্য ওই বিষয়ের অন্য কোশ্চেন জিজ্ঞাসা করে, তাহলে আমি বুঝবো যে আমি যেটা পড়িয়েছি সেটা যথাযথভাবে ওদের বোধগম্য হয়েছে। বা খুবই সুন্দর, বাকিরা? হ্যাঁ স্যার, এটাই বলে এটা ভেবেছিলাম। এটাই তুমি সেটাই বলো। আচ্ছা স্যার, বলছি আমি যে বিষয়টা পড়াচ্ছি সেটা বুঝতে পারলো কিনা সেটা আমি বুঝবো, যে ওরা আমাকে কোনো কোশ্চেন করবে, আমি যে কোশ্চেনটা করব সেটা ওরা ঠিকঠাক উত্তর দিতে পারছে কিনা সেটা দেখে বুঝতে পারবো। আর ওরা কোথাও বুঝতে অসুবিধা হলো সেটা মানে ওর বিষয়ে আরো ডিটেলসে বলার বা আরো জানার আগ্রহ, এসব দেখেই স্যার বুঝতে পারবো যে আমার বিষয়টা ওরা একটু বুঝতে পেরেছে। হুম, বাকিরা বলো। স্যার আমি বলবো, বলো। আমি যে বিষয়বস্তুটা ওদের মানে যে সাবজেক্টটা ওদের পড়াবো, যে বিষয়টা যেটা পড়াবো ওটা ওরা যুক্তিযুক্ত ভাবে উত্তর দিতে পারছে না, ছোট ছোট প্রশ্নের মধ্যে মাধ্যমে ওদের জিজ্ঞেস করে যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবো যে ওরা আমার পড়ানোটা বুঝেছে। হ্যাঁ, শুধুমাত্র প্রশ্ন করলে যে উত্তর দিল সেটা নয়, যে তুমি যে বিষয়টা পড়াচ্ছ সে বিষয় প্রসঙ্গে তারা কি কি প্রশ্ন আমাকে করছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আমি যে তোমাকে প্রশ্ন করলাম তুমি উত্তর দিলে এটা কিন্তু নয়, তারাও যে তোমাকে রিপিট প্রশ্ন করছে, কাউন্টার প্রশ্ন, সেটাও কিন্তু আমাকে বলতে হবে। কারণ সেই বাচ্চাই তাকে অনেক প্রশ্ন। স্যার, হ্যাঁ, বলো। অনেক স্টুডেন্ট আছে তারা যারা প্রশ্ন করতে চায় না, তাহলে তারা কি আমার বিষয়বস্তু বুঝলো না? আমি সেটা সেটা বলছি না, অবশ্যই বুঝলো, কিন্তু তোমাকে এটাও তো বোঝাতে হবে। তাহলে সেই বাচ্চাটা তখনই ভালো পরিপূর্ণভাবে বুঝলো যে বাচ্চাটা তোমার প্রশ্নের উত্তর সে নিজে দিল, এবং ওই বাচ্চাটা তোমাকেও তার নিজে কাউন্টারে থেকে। অনেক হ্যাঁ, জানার উৎস প্রকাশ করলো। সেই বাচ্চাটা একদম। আরো ভালোভাবে বুঝলো। মানে আমরা কি জানি লিসেনার কাকে বলে, যে ঠিক মন আছে, দিয়ে বুঝলাম শুনলো স্যার। এবং শোনার সঙ্গে সঙ্গে তোমাকে কি করলো, কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো, তাকে তোমার গুড লিসেনার বলি। হ্যাঁ। এই দুটো পয়েন্ট তুলবে যে স্যার আমি আমি যে, হ্যাঁ বলো, আমি যে বিষয় বস্তুটা পড়িয়েছি বা পড়ালাম সেই ছাত্রছাত্রীরা কতটা বুঝতে পারলো সেটা জানার দুটি উপায় রয়েছে। আমি তাকে বিষয়বস্তু সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করব, যদি তারা সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে আমি বুঝতে পারবো যে তারা আমার বিষয়বস্তু বুঝতে পেরেছে। এছাড়াও আমার বিষয়বস্তু সম্পর্কিত যদি তারা আরো জানার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি এটাও বুঝতে পারবো যে আমার বিষয়বস্তু তারা আরো ভালোভাবে বুঝতে পেরেছে। স্যার, ওটা সম্পূর্ণরূপে বোধগম্য হয়েছে ওদের। একদম। বুঝতে পারছি, একটা বাচ্চা তখনই ভালো করে সুন্দর প্রশ্ন করে যখন তারা জিনিসটা ভালো করে বুঝতে পারে। বুঝতে না পারলে কিন্তু ও তো তোমার প্রশ্ন করবে না। দেখবে ক্লাসে যারা লাস্ট বেঞ্চে বসে, দেখেছো কোনদিন প্রশ্ন করতে তাদেরকে? বলো, কোনদিন প্রশ্ন করে? স্যার কি করে না। কিন্তু যারা না স্যার। ক্লাসের ফার্স্ট বয় তারাই কিন্তু স্যারকে প্রশ্ন করে, স্যার এটা কি, ওটা কি, এটা কি। কিন্তু যারা লাস্ট বেঞ্চে বসে তারা কিন্তু প্রশ্ন করে না স্যারকে। বুঝতে পেরেছো? আর বাকিরা বলো।
স্যার লাস্ট বেঞ্চে অনেক ভালো স্টুডেন্টও বসে, লাস্ট বেঞ্চ আর ফার্স্ট বেঞ্চ এরকম বলছেন কেন? আমি স্যার জাস্ট, আমি একটা ট্রাই এইগুলো করি। তুমি ইন্টারভিউ বলবে না, ইন্টারভিউ তুমি এগুলো তুলবে না, জাস্ট এগুলো তোমাকে আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। এখানে মানে ইন্টারভিউ কখনো ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ কথাটা আসবে না, জাস্ট তোমাকে এখানে বোঝানোর জন্য আমি কথাটা তুললাম। বুঝতে পারছো? বলো বাকিরা। হ্যাঁ স্যার বুঝলাম। স্যার আমি একবার বলছি স্যার, বলো। যে আমি যখন ক্লাসে পড়াবো তখন আমি ছাত্রদের দেখবো যে কেউ ঝিমিয়ে যাচ্ছে কিনা, কেউ আমার পড়ার শোনার জন্য আগ্রহী কিনা। তখন আমার পড়ার আমি বুঝতে পারবো ছাত্রের মুখ দেখে যে ওরা পাচ্ছে কিনা। তারপরে আমি বিভিন্ন রকমের ওই পড়ার মধ্যে দিয়ে ওদেরকে অ্যাক্টিভ রাখার জন্য বিভিন্ন কোশ্চেন করবো, তারা অ্যান্সার দিচ্ছে কিনা। তাহলে বুঝবো যে আমার পড়াটা শুনছে। তারপরে লাস্টে আমি তখন ওই পড়া চলাকালীন তারা যদি আমাদের বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ মূলক প্রশ্ন করে বা ওই বিষয়ে আরো জানার আগ্রহ প্রকাশ করে, তাহলে ভাববো যে আমার পড়াটা ওরা বুঝতে পেরেছে, এর থেকে ওরা নতুন নতুন প্রশ্ন তৈরি করতে পারছে। আচ্ছা, স্যার, প্রথম দিকটা একটু কেমন হলো না, ওরা ঝিমিয়ে পড়ছে, এগুলো তো আমি কি কি রকম মানে পদ্ধতি গ্রহণ করব, এই কোশ্চেনটার মধ্যে চলে আসছে না স্যার? বলো আরেকবার বলো। এই যে না, আমি যে দেখবো একজন যে বললো না ওরা যে শুনছে ঝিমিয়ে কিনা। পড়ছে বা বুঝতে আচ্ছা, পারছে কিনা, একজন তাহলে আমি একজন কোথায়, একজনকে হ্যাঁ, বলো, এই একজন। আচ্ছা তুমি না, তোমার নামটা কি গো? প্রথমে যে আনসারটা দিলে আমি আছি আলস। নামটা চেঞ্জ করবে, হ্যাঁ, গুগল থেকে, অ্যাকাউন্ট থেকে। ওটা ওটা স্যার, ওটা আমার হাজবেন্ডের নামে তো, এই আচ্ছা, জন্য এবার বুঝতে পারছি না। হ্যাঁ, তোমার তুমি আরেকবার বলো আনসারটা। বলছি। আমি যখন মানে যদি ক্লাস চলাকালীন আমি যে সাবজেক্টটা পড়াবো, আমার ছাত্রদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো যে তোমরা বুঝতে পারছো কিনা। কিছু ছাত্র তো যারা বুঝতে পারবে তারা কৌতূহল মনে তো আমার মানে প্রশ্নটা মানে আমার পড়াটা শুনবে। আবার কিছু অনেকেই বুঝতে পারে না, লাস্ট বেঞ্চ পর্যন্ত আমি জিজ্ঞাসা করবো, তো ওরা অনেকেই যারা বুঝতে পারবে না তারা তো ঝিমিয়ে থাকবে বা বুঝতে পারবে না, চুপচাপ থাকবে। তো আমি বারবার বোঝানোর চেষ্টা করবো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। তারপর ওই পড়ানো বিষয়ে ওদের ছোটখাটো তুমি প্রশ্ন দেখো করবো। দেখো দেখো, এক মিনিট, মেন জায়গাটাতে তুমি সরে যাচ্ছ, এত কিছু বলার দরকার নেই, ঠিক আছে? এত কিছু ওরা বলবে না। বলেছে স্যার, ওরা তো বলেছে, তো আমি এইটা হ্যাঁ, আরেকটু। না, আমি সেটা বলছি না। এত কিছু বলবে না, ইন্টারভিউ বোর্ডে এত কিছু বলতে যাবে না, একদম টু দি পয়েন্ট আনসার করবে। ঠিক আছে স্যার। এগুলো কি বলা যাবে তাই হ্যাঁ, এত তো এত ওরা তো কিছু সময়ই দেবে না, এত তো সময় সময় দেবে দেবে না, না। না, তারপরে তোমার শুনবে না, এইটা তো সবসময় চেষ্টা তোমাকে, করবে টু দি পয়েন্ট মেন জায়গাটাকে বলার। তুমি যখন এইভাবে শুরু করবে না, তোমার বুঝে যাবে যে তোমার মধ্যে আসল জিনিসটা নেই, ঠিক আছে, বলে দেবে, বুঝতে আচ্ছা না পারছো? না, ঠিক আছে। ওইটা স্যার এইটার কোশ্চেনটা হয়ে যাচ্ছে যে তুমি কোন পদ্ধতি অবলম্বন হ্যাঁ, করবে, বা বাচ্চারা ঝিমিয়ে পড়ছে তাদেরকে তুমি কিভাবে অ্যাক্টিভ করবে, তখন এই কোশ্চেনটা স্যার হ্যাঁ, হবে আমার এগুলো মনে হচ্ছে। এগুলো বলবে না। কতটুকু করতে পারলো তুমি এইভাবে প্রশ্নটা। সরাসরি চলে যাও। আমার পড়ানো বিষয়টি বাচ্চারা কতটা বুঝতে পেরেছে জানার সহজ পদ্ধতি হলো, আমি পাঠ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করব। যদি তারা সঠিকভাবে আমার প্রশ্নের উত্তর দিতে পারে এবং তারা পাঠ সম্পর্কিত যদি আরো জানার জন্য বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে, তাহলে আমি বুঝবো যে আমার পাঠনীয় বিষয়টি তারা ভালোভাবে বুঝতে বোধগম্য পেরেছি। করতে পেরেছে। একদম টু ঠিক দি আছে। পয়েন্ট হয়ে গেল, মানে বেশি ঠিক কিছু আছে। মানে এলাবোরেট করতে যাবে না। ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। বেশি কিছু এলাবোরেট করার প্রয়োজন নেই। আর ওখানে শোনার মতো ওদের সময়টুকু নেই, কারণ এত ছেলে মেয়ে ইন্টারভিউ দেবে, তোমার শুনবে না। দেখো, আর কেউ বলবে? হুসেন নারা বলো। হুসেন নারা একটা বলোনি, বলো হুসেন নারা। পারভিন বলো। কোনটা? হ্যালো। একজন 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 একজনকে বলো, বলার অভ্যাসটা করো। আচ্ছা বানু তুমি বলো। কোনটা? কোশ্চেনটা কি বলেন? আচ্ছা, আমি ছিলাম কোশ্চেনটা না। বলছি, হ্যাঁ শোনো কোশ্চেনটা। মানে তুমি এতক্ষণ ক্লাস শোনোনি খুব, বুঝতে পারছি। বলছি যে, আমার মেয়ে খুব খারাপ ছিলাম। হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম তুমি কোনো না কোনো কাজ করছিলে। দেখো, বলছে কতক্ষণ হবে আপনার, ক্লাসটা? শোনো, বলছে আপনার পড়ানোর বিষয়বস্তু বাচ্চারা বা ছাত্রছাত্রীরা কতটুকু গ্রহণ করতে পারলো তা আপনি কিভাবে বুঝবেন? এই প্রশ্নটা যদি তোমাকে জিজ্ঞাসা করে, তুমি এই পরিপ্রেক্ষিতে কি আনসার দেবে? আমার পড়ানোর বিষয় থেকে তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। তারা কিভাবে উত্তরটা দিতে পারছে, কতটুকু বুঝতে পারছে, সেটার মাধ্যমে আমি বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে, পারবেন বলো। হ্যাঁ বলছি স্যার।
আমার পড়ানো বিষয়বস্তু ছাত্রছাত্রীরা কতটা গ্রহণ করতে পারছে সে সম্পর্কে আমি তাদেরকে যখন বিষয় সম্পর্কিত প্রশ্ন করব আমার পাঠটা পড়ানোর পর, তখন যদি তারা যথাযথ উত্তর দিতে পারে এবং সেই পাঠ সম্পর্কিত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে কৌতূহলী হয়, সেই বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করে, তখনই আমি বুঝতে পারবো যে আমার পাঠটা তারা কতটুকু গ্রহণ করতে পারছে বা আমার পাঠের প্রতি তারা কতটুকু মনোযোগী। ঠিক আছে। আর হুমায়ুন বলো, হুমায়ুন বলবে? চলো। যেটা বলে সেটাই লেখা আছে এখানে, ঠিক আছে? দেখো, খুব সুন্দর বলেছে সবাই। এবার এই প্রশ্নটা দেখো, বলছে, প্রশ্নটা দেখো, বলছে আপনার ক্লাসে কোনো ছাত্র যদি নিয়মিত অনুপস্থিত থাকার চেষ্টা করে তাহলে আপনি কি ভূমিকা পালন করবে? বলো। যদি কোনো শিক্ষার্থী দেখো তোমার ক্লাসে সে কিন্তু উপস্থিত থাকে না, সেক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে তোমার দায়িত্ব কি? প্রথমেই স্যার স্যার বলবো আমি স্যার তার আমি একজন একজন অনুপস্থিত করে সবাইকে বলার সুযোগ দেবো, একজন একজনকে বলবো। স্যার আমি প্রথমে তার অনুপস্থিত হওয়ার কারণটা জিজ্ঞাসা করব, কেন সে স্কুলে অনুপস্থিত। তারপর তারপর কারণ বুঝে তার আমি আমার যতটুকু সম্ভব তাকে সলভ করার চেষ্টা করবো। এবার গার্জিয়ানকে বলবো যে সে কেন অনুপস্থিত ক্লাসে। বেশ, ঠিক আছে। বাকিরা? স্যার আমি বলবো। হুম। হ্যাঁ, আমি প্রথমেই তার অনুপস্থিত থাকার কারণ তাকে জিজ্ঞাসা করব। আর যদি কারণটা আমার দিক থেকে ঘাটতি হয়, কারণ সে যদি আমার কাছ থেকে ভীত বা বিদ্যালয় পরিবেশ থেকে কোনো রকম ভাবে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে বা পাঠে সে আগ্রহী হচ্ছে না, মনোযোগী হচ্ছে না, সেটা আমার দিক থেকে ঘাটতি হয়, তবে অবশ্যই আমি পাঠের ধরন বদলাবো। তাকে আকর্ষণীয় ভাবে পড়ানোর চেষ্টা করব, তার মনোযোগ আমার দিকে যেন থাকে বা আমার পড়ার দিকে, সে যেন সবকিছু পড়ানো যেন তার বোধগম্য হয়। বা স্কুলের পরিবেশটাকে আমি মূলত আমি স্কুলের পরিবেশটাকে আমি আকর্ষণীয় করার চেষ্টা করব, সেরকম কিছু খেলাধুলা বা গঠনমূলক কাজে তাকে ইনভলভ করব। এটা তোমার দিকে হলো। এবার তার যদি পারিবারিক দিকটা বলো। আর যদি পারিবারিক দিক থেকে কোনো আহ অশিক্ষা, সরি স্যার, দারিদ্রতা বা এরকম কিছু বা তার অভিভাবকেরা পড়ার দিক থেকে সেরকম আগ্রহী নয় পড়ানোর দিক থেকে, তবে আমি তার বাড়িতে যাব এবং তাদেরকে পড়ানোর গুরুত্ব সম্পর্কে, শিক্ষার গুরুত্ব সম্পর্কে তাদেরকে আমি বোঝাবো। যে আর যদি দারিদ্রতা থাকে তাহলে আমি তাদেরকে সেটাও বোঝাবো। স্কুলে এখন বর্তমানে অনেক রকমের প্রকল্প, বিনামূল্যে বই খাতা, জুতা, মিড ডে মিলের ব্যবস্থাও রয়েছে। তো সেখানে পড়ার ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধার সম্মুখীন তাদেরকে হয়তো হতে হবে না। তো সমস্ত দিক আমি তাদেরকে বুঝিয়ে স্কুলের শিক্ষার দিকটা, তাদেরকে গুরুত্বপূর্ণ দিকটা বুঝিয়ে তারপর স্কুলে পাঠানোর জন্য তাদেরকে আমি বলবো। গুড, খুব সুন্দর হয়েছে। বলো, খুবই সুন্দর হয়েছে। দুটো পয়েন্ট অবশ্যই উল্লেখ করবে। একজন শিক্ষকের যদি ঘাটতি থাকে সেটা উল্লেখ করবে, আর পরিবারের তরফ থেকে যদি কোনো বাধা থাকে সেটাও তোমাকে দেখতে হবে। তাই দুটো পয়েন্টকে তুমি উল্লেখ করবে। বলো। স্যার স্যার আমি বলবো। বলবো। বলো বলো বলো। স্যার আমি বলছি, যদি প্রথমে স্টুডেন্টটা কি জন্য স্কুল আসছে না আমি তাকে জিজ্ঞেস করব, তার কারণটা যদি আমাকে নিয়ে হয় তাহলে আমি প্রথমে আমার নিজের দিকটা শুধরে নেওয়ার চেষ্টা করব, বা যদি স্কুলের পক্ষ থেকে কোনোভাবে সে মানে ভয় পায় সেটাও দেখার চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে তার যখন দেখলাম যে স্কুল বা আমার দিক থেকে কোনো কারণে সে স্কুল আসছে, মানে সেই দিক থেকে কোনো ভীত নয়, বাড়ির কোনো প্রবলেম হয়, তাহলে তার গার্জেনকে, সর্বপ্রথম তার গার্জেনকে ডেকে এটা বোঝানোর চেষ্টা করব যে বাচ্চাটার আলোর শিক্ষার দিকে যেন কোনো ক্ষতি না হয়, সেইভাবে বাচ্চাটাকে বুঝিয়ে যেন স্কুলে পৌঁছে দেয়। গুড। বাকিরা? স্যার বলবো, হুম। ছাত্রটিকে অনুপস্থিত থাকার কারণ জিজ্ঞাসা করব। যদি আমার দিক থেকে হয় তাহলে আমি কি কি প্রবলেম সেগুলো জেনে ঠিক করার চেষ্টা করব এবং বিদ্যালয়কে আকর্ষণীয় করার চেষ্টা করব। আর যদি পারিবারিক দিক থেকে হয় তাহলে গার্জেন কল করে তার প্যারেন্টস এর সাথে কথা বলবো, যে যদি আর্থিক সমস্যা হয় তাহলে বলবো যে আমাদের সরকার অনেক কিছু প্রকল্পের মাধ্যমে ফ্রি বই, তারপরে মিড ডে মিল দেওয়া হয়। তাহলে বাচ্চাটাকে স্কুল মানে পাঠাতে পারেন এরকম। এরকম না, হ্যাঁ এরকম স্যার, হলে ওইটা বলা হয়ে গেল লাস্টে। আবার বলো।
স্যার পারিবারিক দিক থেকে যদি হয় উপস্থিত থাকে, তাহলে প্রথমে আমি তার অনুপস্থিত কারণ জানার চেষ্টা করব। যদি সে স্কুলের পড়া তার বুঝতে অসুবিধা হয় বা ভালো না লাগে, তাহলে আমি স্কুলের পরিবেশটাকে আরেকটু আকর্ষণীয় করার চেষ্টা করব। আর যদি দেখি সেটা তার কোনো পারিবারিক ব্যাপার হয়, তাহলে আমি তার গার্জেনের সঙ্গে কথা বলবো। এবং সেটা যদি কোনো আর্থিক দিক থেকে কোনো সমস্যা হয়, তাহলে আমি তার বাবা মাকে বোঝাবো যে আমাদের সরকার তো অনেক কিছু প্রকল্প করেছেন, যেমন মিড ডে মিল, স্কুল ফ্রিতে বই, জুতো দেওয়া হচ্ছে। তারপরে যদি স্যার ওদের স্কুলে ফিস দেওয়ার প্রবলেম হয়, তাহলে আমি প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা বলে স্কুলে তার ফিস না, স্কুলে ফিস তো নেই, সরকারি স্কুলে নেই তো। স্কুলে ফিস কথা তুলবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কারণ আচ্ছা। স্কুলের ফিস এখন তো নেই। তাহলে স্যার একটা কোয়েশ্চেন দেখলাম যে ওর ওই স্কুল ফি মুকুব করে দেওয়ার ব্যবস্থা করব, আমি আরে কোন একটা ওগুলো কোয়েশ্চেনও ভুলভাল, পড়েছিলাম। ভুলভাল। ও স্কুল আচ্ছা। ফিস ওই কোথায়? কোশ্চেন, হ্যাঁ ওই আনসার সরকারি ভুল আছে। বিদ্যালয়ে স্কুল ফিস কোথায়? ও না, আপনার ওই পিডিএফ এর না কোনো একটা কোয়েশ্চেনের মধ্যে আমি পড়েছিলাম মনে হচ্ছে ওটা। আচ্ছা, যদি কিছু থাকে লেখা থাকতে পারে, কিন্তু আচ্ছা আচ্ছা ফিস তো নেই, কারণ আমাদের সরকার তো বিনামূল্যে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। বলো আর তো কোশ্চেনটা বাকিরা। ছিল এই কোশ্চেনটা ছিল। সুপ্রিয়া ঠিকই বলেছে, এটা একটা আমি কোশ্চেনে পড়েছিলাম যে আরে আছে যদি ফিস দিতে না পারে আছে। তাহলে একটা সময় ফিস দিয়ে দেওয়া, এটা একটা ব্যাপার ছিল। তুমি ব্যাপারটা বোঝো, বিভিন্ন বইয়ে হোক, বিভিন্ন পিডিএফ এ ভুলভাল থাকতে পারে লেখা, তো তুমি কি ভুলটা হ্যাঁ হ্যাঁ, ধরবা ওটা কি পেজে? তাহলে, ওটা তাহলে সে সরকার পোষিত যে স্কুল, যে কি বলে না, যে ওইগুলো তাহলে হবে, যেগুলো কোনগুলো? সেই ওই যে কেন্দ্র স্যার নাকি স্যার দিতে হয় কিছু, যে বলে না, কি নাম ঠিক নবোদয়। না, নবোদয় ছিল তো তো লাগেই না। অ্যাডমিশন ফিস। নবোদয় বিদ্যালয় সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, আচ্ছা ওটা তো আচ্ছা। ফিস, আর ওটা তো কেন্দ্র সরকারের নবোদয়টা। দেখো, তুমি অত দ্বন্দ্বমূলক জায়গায় যাবে না। হ্যাঁ হ্যাঁ তুমি স্যার, ওটা না একজন বলাই ভালো। আমাদের আমি বলি, তুমি একজন আমাদের রাজ্যের মানে সরকারি বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হতে যাচ্ছ, তাই আমাদের রাজ্যে যেটা প্রচলিত আছে তুমি সেটাই বলবে। তুমি অযথা তর্কে জড়াতে যাবে না, হ্যাঁ স্যার, ঠিকই আছে। বুঝতে পেরেছো? অযথা হ্যাঁ হ্যাঁ কখনোই তর্কে জড়াতে যাবে না। তোমাকে জিজ্ঞেস করলো, ধরো তুমি জিজ্ঞেস করলো যে আমাদের বর্তমান তো কোনো বিদ্যালয়ে ফিজ নেই, তুমি তখন বলবে যে না স্যার আছে, তার মানে কি তর্কে জড়ে যাচ্ছ স্যারের সঙ্গে। তর্ক তো তর্ক হয়ে যাবে আবার যদি স্যার। তুমি এখানে চুপ করে থাকো, তার মানে স্যার ভাববে যে তুমি জানো না। হুম। কথাটা বুঝতে বলছে আমি পেরেছো? স্যার একটা ওয়াকআউট সিচুয়েশনের মধ্যে তুমি যাবে, তাই এইগুলোকে অ্যাভয়েড করবে। ঠিক 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 সবসময় আছে। বলছি যে বেরিয়ে সবসময় যাচ্ছি আমি। জেনারেল হ্যাঁ জিনিসটাকে নিতে চাইবে, সবসময় জেনারেল জিনিসটাকে তুমি নেওয়ার চেষ্টা করবে। কি হ্যালো দরকার স্যার। আমার বলা? বলো। স্যার আমি বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ বাচ্চাকে খাওয়াতে হবে। হ্যাঁ, ওকে। চেষ্টা করবে এবার নেক্সট দিন থেকে একটু আগে খাই নেওয়ার, হ্যাঁ? হ্যাঁ না স্যার, রাত্রে করুন না রাত্রে স্যার। ক্লাস করো, রাত্রে 8টা থেকে 10টা। হ্যাঁ হ্যাঁ, এই কারণ টাইমটা একটা সবাই সময় কিন্তু, খাওয়ানো হ্যাঁ, হবে না, একটা তো রাত্রে অনেক। 8টা থেকে 10টা এই টাইমটা সবাই কিন্তু নিজের কাজ কিন্তু কমপ্লিট করে দিবে। হ্যাঁ 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 হ্যাঁ, 2 ঘন্টা ঠিক ক্লাস আছে। করবে। সে 8টার সময় আমার পড়ানো থাকে, 8টায় অবধি করে 8:30 ম্যাক্সিমাম করতে তোমার হবে। পড়ানোটা তোমার প্রবলেম, তোমাকে দেখতে হবে একটু ম্যানেজ করতে হবে। বলো বাকিদের, বাকিরা হ্যাঁ কেউ স্যার, বলবে? ওই আমি টাইমটাই বলবো, সবারই ঠিক। বলো, বলো। যদি কোনো ছাত্র নিয়মিত অনুপস্থিত থাকে, তাহলে আমি প্রথমে কেন অনুপস্থিত থাকছে তার কারণটা জানার চেষ্টা করব। তারপরে যদি দেখি আমার দিক থেকে কোনো ত্রুটি থাকে, গল্পের ছলে কিংবা খেলার ছলে তাকে পড়াশোনার প্রতি মনোনিবেশ করাবো। তারপরে যদি তার পারিবারিক কোনো সমস্যা থাকে, তাহলে আমি তার গার্জেনের সঙ্গে, অর্থাৎ তার বাবা মায়ের সঙ্গে পরামর্শ করব এবং তাকে বিদ্যালয়ে আসার জন্য উৎসাহিত করব। তারপরে যদি দেখি তার দারিদ্রতার কারণে বিদ্যালয়ে আসতে পারছে না, তাহলে আমি বোঝাবো যে এখন তো সরকার অনেক বেশি উন্নতি হয়েছে, অনেক প্রকল্প করেছে দেখো দেখো দেখো, ছাত্রছাত্রীদের জন্য। এখানে ভুল হচ্ছে। এবং সরকার তাকে উন্নতি হয়েছে না, এগুলো কিন্তু ঠিক করতে হবে কথা বলার মধ্যে।
এইগুলো দেখবি ভালো করে। কথা বলার ভাষাকে সংযত করতে হবে, কথা বলার ভাষার সংযত তোমাকে অনেক করতে হবে। হ্যাঁ, অনেক ঠিক ভুলে যাচ্ছে আছে, কথাগুলো। ভুলে যাচ্ছি। হ্যাঁ, তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আবার বলো। আবার বলো নেটের সমস্যা করছে। বলো, চেষ্টা করো, বলো। ঘর থেকে বাইরে আসুন না। হ্যাঁ করি। না, ওয়াইফাই চলছে তো, বাইরে আছি তাই চলছে না, ঘরে যাচ্ছি। আচ্ছা, বলো বলো। যদি প্রাইমারি ইন্টারভিউ 2022 এবং 23, যেটা তোমাদের 24 সাল থেকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? তাই এখানে 24 লেখা আছে। তো প্রাইমারি ইন্টারভিউ 2022 থেকে 24, এই সেশনে যারা তোমরা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে দেখতে পাচ্ছ, এখানে দেখো অন স্ক্রিন যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করো। তাহলে কিন্তু তোমরা ঘরে বসেই তোমরা সমস্ত ইন্টারভিউর ক্লাসগুলো করতে পারবে, ডেমো ক্লাস করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, সমস্ত কিছু থাকবে। তো আমাদের কোর্সে তোমরা কি কি ফেসিলিটি পাবে, এখানে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ, ডেমো ক্লাস পাচ্ছ, কমপ্লিট একটা ইন্টারভিউর জন্য গাইড বুক পেয়ে যাচ্ছ। এছাড়াও 2017 ছেলেমেয়েদের কী কী ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞেস করেছিল তাদের অভিজ্ঞতা। তো টোটাল আমাদের সব কিছু মিলিয়ে কোর্স ফি পড়ছে টোটাল হচ্ছে 500 টাকা। খুবই কম তোমাদের জন্য রাখা হয়েছে, যেটা কিন্তু আমি আরও বেশি রেখেছিলাম। তোমাদের অনুরোধে কিন্তু আবার কোর্স ফিটা আমি কমিয়ে দিয়েছি, একদম সর্বনিম্ন 500 টাকা। তো যারা কিন্তু জয়েন হতে চাইছো ইন্টারভিউ ব্যাচের জন্য, তারা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। ওকে। বিদ্যালয়ে কোনো ছাত্র নিয়মিত অনুপস্থিত থাকে, তাহলে আমি প্রথমে কারণটা জানার চেষ্টা করব, কেন অনুপস্থিত থাকছে, এবং সেই মতো ব্যবস্থা নেব। তারপরে যদি দেখি তার বিদ্যালয়ের প্রতি কোনো আকর্ষণ নেই, তাহলে সেইভাবে আমি তাকে পাঠদান করাবো। গল্প ছলে, খেলার ছলে তাকে পড়াশোনার প্রতি মনোনিবেশ করাবো। এবং তার পারিবারিক দিক থেকে যদি কোনো সমস্যা হয়, তার গার্জেনের সঙ্গে যোগাযোগ করব এবং বোঝাবো যাতে স্কুলে তারা আসে। দারিদ্রতার কারণে যদি হয়, তাহলে সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাদেরকে বলবো যে এখন তো সরকার থেকে অনেক কিছু দিচ্ছে, মিড ডে মিল, তারপরে ড্রেস, পেন, খাতা, বই সবই দেয়। সব বোঝাবো। খাতা দেয় না, শুধু বই দেয়। হ্যাঁ, খাতা দেয়। খাতাও তো খাতা দেয়, খাতা হ্যাঁ। দেয়। খাতা দেয়। হ্যাঁ হ্যাঁ, খাতা দেয়। এখানে খাতা দেয়। বলো। খাতা ক্লাস 5 থেকে দেয়। খাতা মনে হয় ক্লাস 5 থেকে দেয় না? হ্যাঁ স্যার, ক্লাস 5 থেকে খাতা দেয়। প্রাথমিক বিদ্যালয়ে খাতা দেয় না। দেয় না। না, ওগুলো এবং আর তাছাড়া বই তাকে বা মিড ডে মিল বা ড্রেস অনুপ্রেরণা সম্পর্কে সমস্ত গার্জেন এখন অবহিত, এগুলো উল্লেখ না করলেও হয়। এত কিছু উল্লেখ করার দরকার নেই। তুমি বলবে যে এইভাবে বলতে পারো যে প্রথমত আমি সেই শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো এবং তার অনুপস্থিত থাকার কারণটা জানার চেষ্টা করব। যদি দেখি যে আমার মানে বিদ্যালয়ের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলোকে দূর করার চেষ্টা করব। এছাড়াও যদি দেখি যে আমি তার পারিবারিক কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আমি তার বাবা মায়ের সঙ্গে কথা বলে সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করব। জাস্ট এইটুকু বলে দেবে শর্টকাটে। তুমি যে বলছো যে ঠিক আছে। দারিদ্রতা রয়েছে কিনা, এগুলো তো শুনবে না, ঠিক আছে? কারণ এখন তো, বল। হ্যাঁ, তোমাকে চেষ্টা করতে হবে এমন ভাবে বলার যে টু দি পয়েন্ট, বারবার বলছি টু দি পয়েন্ট। কারণ এখন যদি তুমি এলাবোরেট করে প্র্যাকটিস করো, ওইখানে কিন্তু সেই এলাবোরেশনটাই তোমার চলে আসবে। একদম টু দি ঠিক আছে। পয়েন্ট বলে দেবে, টু দি পয়েন্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে? এতে তোমার কথার ভুল কম ধরতে পারবে। তারপরে যদি জিজ্ঞেস করে, শোনো, একটা কথা মাথায় রেখো, সব সময় চেষ্টা করবে টু দি পয়েন্টে কেন বলছি আনসার দিতে। কারণ স্যার তখন তোমাকে ওখান থেকে প্রশ্ন করার একটা সুযোগ পাবে। কারণ তুমি কিছু ক্লু রেখে দাও যে তাদের জানার আগ্রহ, যে আমি যেমন বলছি না যে আমার তরফ থেকে যদি কোনো সমস্যা হয় বা বিদ্যালয়ের তরফ থেকে যদি কোনো সমস্যা হয়, সেগুলো সমাধান করার চেষ্টা করবো। তখন তোমাকে ইন্টারভিউ বোর্ড রিপিট প্রশ্ন করবে, তাহলে বিদ্যালয় থেকে কি কি সমস্যা হতে পারে বা আপনার তরফ থেকে কি সমস্যা হতে পারে, তখন তুমি এলাবোরেট করো।
বা তুমি বলবে যে যদি তার পারিবারিক কোনো সমস্যা হয় সেগুলো ব্যাপারে আমি তার গার্জেনের সঙ্গে আলাপ আলোচনা করবো। তখন তুমি পুরোটা বললে না, তখন তুমি স্যার অটোমেটিক্যালি তোমাকে জিজ্ঞেস করবে তার পারিবারিকভাবে কি কি সমস্যা থাকতে পারে। মানে দেখো, একটা কাউন্টার প্রশ্ন করার একটা সুযোগ থাকছে। আর তুমি যদি পুরোটাই বলতে শুরু করো তাহলে কিন্তু ইন্টারভিউ বোর্ডে যারা রয়েছে তারা কিন্তু অন্য টপিক থেকে আবার তোমার প্রশ্ন করবে। বুঝতে পেরেছো? যে কোনো জিনিসের ঠিক আছে। উত্তর, হ্যাঁ, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার সময় তাদের মধ্যে একটা জানার আগ্রহ প্রকাশ করে তুলবে ইন্টারভিউ বোর্ডে যা আছে, তাহলে সেখান থেকে তোমাকে বারবার প্রশ্ন করবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো একই লেখা আছে, প্রথমত নিয়মিত না আসার কারণ অনুসন্ধান করব এবং ছাত্রটির অভিভাবকের সাথে কথা বলবো যাতে প্রতিদিন তাদের সন্তানের সুশিক্ষায় শিক্ষিত মানুষ করার জন্য বিদ্যালয় পাঠায়। ঠিক আছে, একই জিনিস লেখা আছে। চলো, এবারে এই কোশ্চেন দেখো, মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অফ করো। দেখো, মাইক্রোফোন অফ করে একজন একজনকে অন করবে। বলছে শ্রেণীতে নতুন বিষয়ে পাঠদানের সময় আপনি কি ভূমিকা পালন করবে? তোমার শ্রেণীকক্ষে যদি কোনো নতুন একটা টপিক পড়াতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি কি ভূমিকা পালন করবে, তোমার দায়িত্ব কি হবে বলো, একজন একজন করে। সে বলছি বলো, মেঘনা বলো। নতুন বিষয় পড়ানোর আগে মানে পূর্ব জ্ঞান, আগে যে বিষয়টা পড়ানো হয়েছিল তার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করব, আর একটা পাঠ পরিকল্পনা করে নেওয়া যাওয়ার চেষ্টা করব, যেটা যার ফলে তাদের কাছে ওই বিষয়বস্তুটা সহজ করে উপস্থাপন করা যায়। বেশ, আর বাকিরা? স্যার নতুন বিষয়ে পাঠদানের পূর্বে আমি তার একটা মানে সেই যে বিষয়ে পড়িয়েছি মানে পড়াবো তার একটা পূর্ব মানে লেসন প্ল্যান তৈরি করব, যেটা পূর্বজ্ঞানের সঙ্গে লিঙ্ক থাকবে, তাহলে এবার বাচ্চারা যখন ভালো। তুমি, হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করি, লেসন প্ল্যান যখন কথাটা তুমি বলবে বা পাঠ পরিকল্পনা যখন কথা বলবে, তখন কিন্তু অবশ্যই তোমাকে পাঠ পরিকল্পনা সম্পর্কে পুরো ডিটেলস ধারণা কিন্তু নিয়ে যেতে হবে। পাঠ পরিকল্পনায় কটা স্তর রয়েছে, কত মিনিটের হয়, প্রথমের স্তরটির নাম কি, মিডিল স্তরটির নাম কি, লাস্টের স্তরটির নাম কি, পাঠ পরিকল্পনার কথা প্রথম কে বলেছেন, একদম এ টু জেড তোমাকে জেনে যেতে হবে। বুঝতে পেরেছো? কারণ এখান থেকে কাউন্টার প্রশ্ন করবে। স্যার ওই পাঠ পরিকল্পনার 4টে স্তর উপস্থাপন, তারপর ওইগুলো তো ঠিক আছে, স্যার। এইগুলো কিন্তু তোমাকে ভালো করে জেনে যেতে হবে। দেখো বলো, না আমি জাস্ট এখানে বলে দিলাম, এখন তুমি এটার উত্তর দাও, এটার উত্তর দাও। শ্রেণীতে নতুন পাঠ পড়ানোর সময় আপনি কি ভূমিকা পালন করবেন, এটার উত্তর দাও। স্যার আমার উত্তরটা কি অ্যাপ্রোপ্রিয়েট হলো না? হয়েছে, খুব সুন্দর হয়েছে। বলো, বাকিরা বলো। স্যার আমারটা হয়নি। হয়েছে তো, ঠিক আছে। বাকিরা বলো। সুপ্রিয়া বলো। স্যার আমি নতুন কোনো বিষয় পড়ানোর সময় পড়ানোর জন্য তার জন্য আমি একটা পাঠ পরিকল্পনা করে নিয়ে যাব, এবং যেহেতু আমার বিষয়টা নতুন, তাই ওদের যেহেতু বোধগম্য হবে না, তাই আমি পূর্বের পাঠের সঙ্গে লিঙ্ক করে সেটা পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, আর বাকিরা, বাকিরা কেউ বলবে? প্রাইমারি ইন্টারভিউ 2022 এবং 23, যেটা তোমাদের 24 সাল থেকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাই এখানে 24 লেখা আছে। তো প্রাইমারি ইন্টারভিউ 2022 থেকে 24, এই সেশনে যারা তোমরা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে দেখতে পাচ্ছ, এখানে দেখো অন স্ক্রিন যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করো, তাহলে কিন্তু তোমরা ঘরে বসেই তোমরা সমস্ত ইন্টারভিউর ক্লাসগুলো করতে পারবে, ডেমো ক্লাস করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, সমস্ত কিছু থাকবে। তো আমাদের কোর্সে তোমরা কি কি ফেসিলিটি পাবে, এখানে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ, ডেমো ক্লাস পাচ্ছ, কমপ্লিট একটা ইন্টারভিউর জন্য গাইড বুক পেয়ে যাচ্ছ। এছাড়াও 2017 ছেলে মেয়েদের কী কী ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞেস করেছিল তাদের অভিজ্ঞতা। তো টোটাল আমাদের সব কিছু মিলিয়ে কোর্স ফি পড়ছে টোটাল হচ্ছে 500 টাকা, খুবই কম তোমাদের জন্য রাখা হয়েছে, যেটা কিন্তু আমি আরও বেশি রেখেছিলাম, তোমাদের অনুরোধে কিন্তু আবার কোর্স ফিটা আমি কমিয়ে দিয়েছি, একদম সর্বনিম্ন 500 টাকা। তো যারা কিন্তু জয়েন হতে চাইছো ইন্টারভিউ ব্যাচের জন্য, তারা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। ওকে।